প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কথা বলছি পানাম সিটি থেকে। ঐতিহাসিক পানাম নগর আজকে আপনাদের দেখাবো এবং ঐতিহাসিক গুরুত্ব বর্ণনা করব। সেই সাথে আজ থেকে ৫০০ বছর আগে বারো-ভূঁইয়াদের সর্দার ঈসা খাঁ কিভাবে এই সোনারগাঁতে রাজধানী তৈরি করলেন সেই ইতিহাস বর্ণনা করব। পৃথিবীর ১০০টি ধ্বংসস্তূপপ্রায় ঐতিহাসিক শহরের একটি নারায়ণগঞ্জের সোনারগাঁ এরই পানাম নগর, যেখানে একসময় ধনী হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস ছিল। পৃথিবীর বিখ্যাত মুসলিম কাপড়ের জমজমাট ব্যবসা। কয়েক শতাব্দীর পর আজও পোড়ামাটির এই দালানে বাংলার হারিয়ে যাওয়ার ঐতিহাসিক গন্ধ পাওয়া যায়। ১০০০ বছর ধরে সোনারগাঁ এবং ৫০০ বছর ধরে পানাম নগর ইতিহাসের পাতায় শুধু না, তৎকালীন সময়ে খুব গুরুত্বপূর্ণ অঞ্চল ও নগর হিসেবে পরিচিত ছিল। পানাম নগর উপনিবেশিক সময়কালের স্থাপনা হলেও এর ঐতিহ্য সুলতানি আমল থেকেই আছে। সুলতানি থেকে পরবর্তীতে মোগল আমল থেকে শুরু করে আপ টু উপনিবেশিক সময়কাল পর্যন্ত এই অঞ্চলের মানুষ বসবাস করেছে এবং কার্যক্রম করেছে, বিখ্যাত করেছে নানা কারণে। ইতিহাস থেকে জানা যায় দৃষ্টিনন্দন এবং অত্যন্ত সুপরিকল্পিত নগর পানামে আসার জন্য একবার বিখ্যাত কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। বৃদ্ধ কবি হাফিজ সেসময় আমন্ত্রণে সাড়া দিয়ে আসতে না পেরে একটা গজল লিখে সুলতান গিয়াসউদ্দিনকে উপহার হিসেবে পাঠিয়েছিলেন। এই গজলের সূত্র ধরে পারফিস থেকে পরবর্তীতে পর্যটক এখানে এসেছিলেন। পানাম নগরের সৌন্দর্য আজও মুগ্ধ করবে যে কাউকে নিঃসন্দেহে। ১৫০০ শতকে ঈসা খাঁ সোনারগাঁ বাংলার রাজধানী করলে অনেকেই সোনারগাঁ এবং পানামকে একীভূত করেন, কিন্তু সোনারগাঁ এবং পানাম এক নয়। অনেকে এটিকে সোনারগাঁয়ের সাথে একীভূত করেন। এখানে বলার বিষয় হচ্ছে, পানাম নগর এর একটি পরিচয় আছে, ঔপনিবেশিক আমলের বসতি। সোনারগাঁর রাজধানী ছিল আফগানদের এবং সুলতানদের। পরবর্তীতে সেটি মুঘলদের প্রাদেশিক একটি শহর হিসেবে মর্যাদা পায়। পরবর্তীতে উপনিবেশিক সময়কালের নারায়ণগঞ্জের বন্দরটি যখন ক্রম অবনতির দিকে পড়ে যায়, তখন গড়ে ওঠে পানাম নগর। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে নগর হিসেবে পানামের গড়ে উঠাটি অঞ্চল হিসাবে সোনারগাঁয়ের পতনের সময়কাল হিসেবে। এখানকার টিকে থাকার বাড়িগুলোর স্থাপত্য ঔপনিবেশিকতা ছাড়াও মোগল, গ্রিক এবং গন্ধরাজ স্থাপত্যের সাথে স্থানীয় কারিগরদের শিল্প কৌশলতা লক্ষ্য করা যায়। হাতের তৈরি বানানো ইট দিয়ে এই কলমগুলো নির্মাণ করা হয়েছে। ইটের মাঝে চুন ও সুরকি দিয়ে খুব সুন্দর সংমিশ্রণে স্ট্রাকচার তৈরি করা হয়। ৫০০ বছর, ৬০০ বছর পার্থক্য যে স্থাপত্য একটি ভবনে একই কনটেক্সটে চলে আসার জন্য যে প্রযুক্তিগত জ্ঞান এবং দক্ষতা প্রয়োজন, সেটি কিন্তু দেখিয়েছে মুঘলরাও না এবং সুলতানরাও না, দেখিয়েছে আমাদের দেশজ স্থাপত্যীয়রা। উপরের দিকে যদি তাকাই তাহলে ছাদের নিচে কিছু স্কল নকশা দেখা যায়, যেগুলো এক্সটাকোতে তৈরি করা। ঠিক তার উপরে আমরা দেখতে পাচ্ছি উল্টানো পথনকশা।
এটা একেবারেই মোগল আমলের তৈরি স্থাপত্য, যেটা আমরা তাজমহলের উল্টানো পতনকশা দেখতে পাই। এর স্থাপত্যের পরিকল্পনা অনুসরণ করা হয়েছিল কিন্তু অনুকরণ করা হয়নি। প্রতিটি বাড়ি ব্যবহার উপযোগিতা, কারুকাজ এবং রং ব্যবহারের নির্মাণ কৌশলীর দিক দিয়ে উদ্ভাবনীয় কৌশলে ভরপুর। এখানের প্রতিটি বাড়ি অন্দরবাটি এবং বহির্বাটি এই দুই ভাগে বিভক্ত। বেশিরভাগ বাড়ির চারিদিকে ঘেরাটোপের ভিতরে আছে উন্মুক্ত উঠান। পানাম নগরের পরিকল্পনা অত্যন্ত নিখুঁত। একটি নির্দিষ্ট হারমোনিকে সামনে রেখে ভবনগুলো গড়ে উঠেছে। প্রত্যেকটি ভবন তার ইচ্ছেমতো গড়ে ওঠেনি। এখানে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা এবং নির্মাণশৈলীর বিশেষ কিছু বিষয়কে সামনে রাখা হয়েছে। আপনি রাস্তা দিয়ে যখন হেঁটে যাবেন তখনও মনে হবে না একটি ভবন থেকে আরেকটি ভবনের পরিবর্তন অনেক বেশি। নগরের পানি সরবরাহের জন্য দুপাশের দুটি খাল এবং 5টি পুকুর রয়েছে। এছাড়া প্রতিটি বাড়িতে রয়েছে কূপ। নগরকে জলাবদ্ধতামুক্ত রাখতে খালের দিকটা ঢালু রাখা হয়। যাতায়াতের একমাত্র রাস্তা এই নগরের মাঝখান দিয়ে বয়ে যায়। বাড়িগুলির পিছনে রয়েছে দুইটি ওয়াটার বডি, যা জলাশয়ের মতো। একটি হচ্ছে পঙ্খিরাজ খালের একটি শাখা, আরেক দিকে মানুষের খননকৃত একটি পরিখা। খালটির কাজ ছিল এটি একটি নদীর সাথে গিয়ে মিলেছে, যা বহির বাণিজ্যের জন্য এই খালটি ব্যবহার করা হতো। অন্যদিকে যে পরিখাটি ব্যবহার করা হতো একটি নিরাপত্তা বিধানের জন্য। ব্যবসা বাণিজ্যের দিক থেকে সে সময় পানাম নগরের গুরুত্ব ছিল অনেক। পানাম যখন গড়ে উঠেছে, ঔপনিবেশিক সময়কালে পৃথিবীতে ট্রেড অ্যান্ড কমার্সের যে নেটওয়ার্কটা ছিল, ঔপনিবেশিক শহরগুলোর মধ্যে যে বাণিজ্যিক যোগাযোগ, ট্রেড অ্যান্ড কমার্শিয়াল কন্ট্রাক্টের মধ্যে পানাম একটি শহর হিসেবে গুরুত্বপূর্ণ ছিল। যে কারণে পানাম এবং সোনারগাঁ একটি গুরুত্বপূর্ণ জায়গা ধরে রেখেছে অলমোস্ট 1000 বছর ধরে। বিদেশ থেকে সেই সময় বড় ব্যবসায়ীরা এখানে নিয়মিত আসতেন। মূলত সেই সময় মুসলিম কাপড় ইউরোপ জয় করেছিল। আমাদের মনে রাখতে হবে 1704 পৃথিবীর চতুর্থ রপ্তানিকারক দেশ ছিলাম আমরা। সেই চতুর্থকারী দেশ হিসেবে হয়ে ওঠার নগরী সোনারগাঁর পানাম নগর। 400 থেকে 500 বছর আগেও এই বাংলার বিশ্ববাজারে একটি গুরুত্ব বহন করেছিল, যার সাক্ষী এই পানাম নগর। এই ভবনের এই কাজগুলো আসলে নিশ্চিতভাবে আমাদেরকে একটি ভবন দেখায় না, একটি গল্প বলে, 1000 বছরের পুরনো গল্প, তার ক্রম উন্নয়ন, তার ক্রম ইতিহাস, তার হারিয়ে যাওয়া আবার তা ফিরে আসা। পানামের পূর্বে মেঘনা, পশ্চিমে শীতলক্ষ্যা নদী। নদীপথে এখানে বিলেত থেকে আসতো থান কাপড় আর দেশ থেকে রপ্তানি হতো মুসলিম কাপড়। তাই শীতলক্ষ্যা এবং মেঘনা ঘাটে দিনই ভিড়ত পালতোলা নৌকা। এভাবে ধীরে ধীরে নারায়ণগঞ্জের প্রতিষ্ঠিত হয় বন্দর। 1819 খ্রিস্টাব্দে পৃথিবীর বড় বণিকদের একটাই স্বপ্ন ছিল, যারা এখানে আসবে তারা বড় ব্যবসা করতে পারবে। যারা বড় বাণিজ্য চায় তাদের এই বাংলায় আসতে হবে এবং সোনারগাঁয়ের পানামে আসতে হবে। তা না হলে তারা উন্নতি করতে পারবে না। মূলত পানাম ছিল হিন্দু ধনী ব্যবসায়ীদের বসত ক্ষেত্র। ধনী এসব ব্যবসায়ীরা গড়ে তুলেছিল এই নগর। পরবর্তীতে 1500 শতকে সোনারগাঁয়ে ইশাখা বাংলার প্রথম নগর স্থাপন করে। পানাম নগরে আবাসিক ভবন ছাড়াও দরবার কক্ষ, গোসলখানা, শয়ন কক্ষ এবং ধর্মীয় উপাসনালয় ছাড়াও আরও কিছু ভবন রয়েছে। এখানে প্রায় 53টির মতো ভবন এখনো টিকে রয়েছে।
সবচেয়ে বড় কথা হলো প্রতিটি ভবনের কারুকাজ ধর্মীয়ভাবেও এক ধরনের সাম্য প্রতিষ্ঠা করেছে। এই মন্দিরটি কিন্তু সনাতনী ধারার হিন্দু স্থাপত্য শৈলী, সেখানে আবার মুসলিম স্থাপত্যের গুলোকেও চমৎকারভাবে সন্নিবেশ করা হয়েছে। স্থাপত্যের নিজস্ব কোনো ধর্ম নেই। স্থাপত্য যেটা করেছে তার সংস্কৃতিকে ধারণ করে, অর্থাৎ মুঘল সংস্কৃতি আমরা জানি একটি মুসলিম সংস্কৃতি। সব অধিবাসী ছিলেন, তারা শ্রেণীর ভাগী হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু তারা যেটা করেছেন তারা ধর্মের কথা চিন্তা না করে ওই মুহূর্তে সেই সংস্কৃতি যেগুলো দেখে তারা বড় হয়েছে সকল উপাদানগুলিকে চমৎকারভাবে তাদের বিল্ডিংয়ে গ্রহণ করেছেন। এই মন্দিরটির দিকে খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে গ্রাম্য বাড়ির আকৃতি ধারণ করে আছে। পরবর্তীতে ১৬১০ সালে ঢাকা যখন সুবা বাংলার রাজধানী হিসেবে প্রতিষ্ঠা পায়, তখন ধীরে ধীরে সোনারগাঁয়ের গুরুত্ব কমতে থাকে। এরপর ১৭৫৭ সালে পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হলে তখন সবকিছুই চলে যায় ইংরেজদের দখলে। মূলত এরপর থেকে ইউরোপে আমাদের দেশ থেকে মুসলিম কাপড়ের রপ্তানি বন্ধ হয়ে যায়। পানাম কুলের কাছে দুলালপুর সড়কের কাছে যার অবস্থান, এরপর পানাম নগর টিকে ছিল। এরপরও পানাম নগর টিকে ছিল। ১৮০০ শতকে পানামে আরও কিছু হিন্দু ব্যবসায়ী বাড়ি নির্মাণ করেন। পানাম নগরের সবগুলো ভবনই যে ১৪০০ এবং ১৫০০ শতকে গড়ে উঠেছে বিষয়টি তা নয়। এই ভবনগুলোর মধ্যে কিছু ভবন ইংরেজ আমলেও গড়ে উঠেছে। এভাবে যখন চলছিল সবকিছু ঠিক, তখন ১৯৪৭ সালে দেশ ভাগ হওয়ার সময় পানাম নগরের হিন্দু ব্যবসায়ীদের মধ্যে বেশিরভাগ একটা অংশই ভারতে চলে যান। কিছু হিন্দু বণিক তখনও এখানে থেকে যান। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হলে হিন্দু ব্যবসায়ীদের এই বসতিগুলো লুটেরাদের দখলে চলে যায়। তখনকার সময় পানামের এই ভবনগুলোর সুন্দর দরজা এবং জানালাগুলো লুট হয়ে যায়। এই ঘটনার পর জীবনের ভয়ে হিন্দু ব্যবসায়ীরা দ্রুত ভারতে পাড়ি জমান। এই নগরী নিস্তব্ধ ও জনমানবহীন ভুতুড়ে পরিবেশ পরিণত হয় পানাম নগর। পানাম নগর জনশূন্য হয়ে গেলেও এর ঐতিহাসিক গুরুত্ব এতটুকু কমে নেই। সেই কারণে এখানকার কয়েকটি ভবনের সংস্কারের কাজ শুরু হয়। বেশি দিন আগের কথা নয়, ৪০০ থেকে ৫০০ বছর আগেও এই পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছিল। সরকার ২০০৩ সালে পানাম নগরকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে গেজেটভুক্ত করেন। ২০১৫ সালে ৬ই অক্টোবর থেকে পানাম নগর পরিদর্শন করতে হলে পর্যটকদের ১৫ টাকা ফি দিয়ে প্রবেশ করতে হয়, আর ভিডিও ধারণ করতে হলে ঘণ্টাপ্রতি ৩৪৪০ টাকা সরকারের কোষাগারে জমা দেওয়ার নিয়ম রয়েছে। বিশাল এই ইতিহাসের সাক্ষী হতে আপনিও পরিবার-পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন পানাম নগর থেকে। ঢাকার গুলিস্তান থেকে দোয়েল, স্বদেশ কিংবা বোরাকের এসি বাস করে নামতে হবে মুরগাপাড়ের মোড়ে। ভাড়া পড়বে মাত্র ৪০ থেকে ৫০ টাকা। যেখান থেকে অটোরিকশা চেপে মাত্র ৩০ টাকা করে চলে আসা যাবে এই পানাম নগরে।